জি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি একটু অমিত ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। শিওর। বুঝো এই ফারাজ ভাইকে ছেড়ে অমিত ভাইয়ের সাথে কথা? এটা না, আমার কোশ্চেনটা আসলে মেডিকেল রিলেটেড, এবং আমি যদি ভুল না করি আপনি ডক্টর। আচ্ছা, বর্তমানে কিছু সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট দাবি করছেন যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি আপনার 200 বছর পর্যন্ত হতে পারে। আপনি হয়তো ডেভিড সিনক্লেয়ারের নাম শুনেছেন কিনা, হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চার। আর আরেকজন কে দেখি বেশ ইন্টারনেটে হাইপ তুলেছেন, ব্রায়ান জনসন। উনি একজন মাল্টি মিলিয়নিয়ার বিজনেসম্যান। উনি এখন মানে আপনার অমরত্বের দিকে, যেটা আপনি অমরত্বের দিকে আগাচ্ছেন এরকম দাবি করছেন। মানে উনি একটা মেডিকেল টিম গঠন করেছেন এবং এটা ব্লু প্রিন্ট তৈরি করেছেন, এবং আলটিমেটলি উনি এটা নিজে তো ইউজ করছেন, প্লাস পাবলিকলি ওটা মানে একেবারে ওপেন করা আছে। তো এটা তো আসলে শুনে খুব কনভিন্সিং লাগে। আমি আসলে কোনো মেডিকেল প্রফেশনালের কাছে একটু শুনতে চাই। এটা হচ্ছে মেডিকেলের থেকেও বড় কথা, যারা বায়োটেকনোলজি নিয়ে বা বায়োকেমিস্ট্রিতে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আরো বেশি ভালো করে বলতে পারবে, বা জেনেটিক্স নিয়ে যারা কাজ করে তারা আরো ভালো করে বলতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে এদের যে মেইন হাইপোথেসিস, সেই হাইপোথেসিসটা কি? তা আমাদের যে সেলগুলো, আমি অবশ্য আপনি যে রিসার্চ পেপারগুলোর কথা বলছেন আমি সেগুলো পড়িনি, তবে আমি যেটুকু জানি তার উপরেই ভিত্তি করে বলছি। আমি আরো পড়াশোনা করে আমি দেখবো তা মানে হাউ ক্যান উই লিভ ফর এভার, এই জিনিসটা কিভাবে হতে পারে। তা যেটুকু আমি জানি আমি সেই জিনিসটা বলছি। তা আমাদের প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা কোষের মধ্যে যখন বিভাজন হয় তখন ডিএনএ যেগুলো থাকে, যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএটাও বিভাজন হয়। কিন্তু এই বিভাজন হওয়ার সময় কিছুটা অংশ, তাদের যে শেষের দিকের যে অংশ যেটাকে টেলোমিয়ার বলে, সেই টেলোমিয়ার কিছুটা সেখানে ডিএনএ প্রাইমার বলে একটা প্রাইমার লাগে, তো সেই জায়গাটায় ডিভিশন হয় না, সেই জায়গাটা রেপ্লিকেশন হয় না। তাই জন্য নতুন যে কপিটা তৈরি হয় তাতে কিছুটা ড্যামেজ থাকে। তা আমাদের এই কোষের মধ্যে একটা এনজাইম থাকে, তাকে টেলোমারেজ বলে। এই টেলোমারেজটা এই যে শেষের অংশটাকে রিপেয়ার করে। তো যদি আপনার কোনো রকম যদি অসুস্থতা না থাকে, কোনো কিছু না থাকে, আমাদের যে এজিং হয়, এই এজিং এর মূল কারণ কিন্তু এটাই যে এই টেলোমিয়ারের দৈর্ঘ্য ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং কোষগুলো ড্যামেজ হতে থাকে। এত বেশি মিউটেশন কালেক্ট হয় তার মধ্যে, যে এই সেলগুলো ধীরে ধীরে আর কাজ করতে পারে না, সেই সেলগুলো মারা যেতে থাকে। এটি হচ্ছে মূলত এজিং এর কারণ। এখন আমরা যদি কোনো রকম ভাবে জিন এডিটিং এর মাধ্যমে বা অন্য কোনো ভাবে আমরা এই টেলোমিয়ারটাকে যদি সংরক্ষণ করতে পারি, আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা বাড়বে। আর আমরা মাঝে মাঝে দেখবেন যে বলা হয় যে অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া ভালো, বা ধরুন আর কি বলে যে গ্রিন টি খান, সেখানে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করে, এই সমস্ত যে ডিএনএ যে ড্যামেজগুলো, এই ড্যামেজগুলোকে অক্সিডেটিভ যে স্ট্রেসের জন্য যে ড্যামেজ বা মিউটেশন যেগুলো হয় সেগুলোকে বাধা দেয়। তো আমরা যদি এইগুলোকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা উই ক্যান এক্সপেক্ট এ হায়ার লাইফ এক্সপেক্টেন্সি। তার মানে কি, মানে একদম লিভ ফর এভার মানে অমরত্বের দিকে এগিয়ে যাবে? আমার কিন্তু মনে হয় না। কিছু না কিছু ড্যামেজেস হবেই, কিছু না কিছু মিউটেশন হবেই। সেই মিউটেশনের রেটটা যদি আমরা হ্রাস করতে পারি, we can have a little longer life than we are having right now. তবে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি সেটা কিন্তু বেড়েছে। মানে বিগত 150-200 বছরে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি এটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। তার প্রধান কারণ আমরা আদম হাওয়া 1000 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, এই জিনিসটা আমি শুনেছি। তা এই জিনিসটা নিয়ে অনেকেই বলে যে এই স্বামী বিবেকানন্দ বলছে যে আগেকার দিনের মুনি ঋষিরা তো হাজার হাজার বছর বাঁচত, 700-800 বছর বাঁচত। তাই আমি কদিন আগে গুড়গাঁও গেছিলাম, তো সেখানে একজন আমাকে মানে ওই একজন কথা হতে তো একজন বলছে তিনি একজন ওই বাবার সাথে দেখা করতে যান প্রতি শীতকালে অমরনাথ বা এরকম কোথাও কারোর কিছুর কাছে। তিনি নাকি 700-800 বছর বেঁচে আছেন। তাকে জিজ্ঞেস করলাম বেঁচে আছে কিভাবে, তো সে বললো যে ওই হিমালয়ের কাছে সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী এই সমস্ত খেয়ে সে সব বেঁচে আছে।
বিশল্যকরণী এই সমস্ত খেয়ে সে বেঁচে থাকে। বেশ কথা, তা ওগুলো একটুখানি ওখানেই রাখে কেন, একটুখানি নিয়ে এলেও তো পারে। তা আমাদের যে এই যে গুজরাতে এই দিল্লি থেকে গুড়গাঁও থেকে যে ক্যান্সার ট্রেনটা যায়, হরিয়ানা থেকে যে ক্যান্সার ট্রেনটা যায়, সেটা যেতে হয় না। তা তিনি আর কিছু বললেন না, সেটা দেখলাম বেশ অফেন্ডেড হলেন। যাই হোক, তা আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু আদতেই বেড়েছে। তার কারণ হচ্ছে আমাদের কাছে আমাদের কাছে যে কমিউনিকেবল ডিজিজ গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে পেরেছি। নন কমিউনিকেবল যে সমস্ত ডিজিজ আছে তাদের সম্পর্কে আমাদের প্রচুর ধারণা এখন বেশি, আমরা সেগুলোকেও কন্ট্রোল করতে পারছি। ইভেন যে একসময় যে যাদের ডাউন সিনড্রোম থাকতো, তারা মেজর ডাউন সিনড্রোম যাদের থাকতো, তাদের লাইফ এক্সপেক্টেন্সি ম্যাক্সিমাম 12-15 বছর হতো। এখন কিন্তু তারা এখন অনেক দিন বেঁচে থাকছে। তা লাইফ এক্সপেক্টেন্সি ডেফিনেটলি বেড়েছে। কিন্তু আপনি যে ইয়ের কথা বললেন, যে রিসার্চের কথা বললেন, তাদের এক্সাক্ট দাবিটা কি সেটা আমি অবশ্যই জানি না, সেটা আমি চেক করে আমি দেখতে পারি। তবে মূলত এই টেলোমারেজ এই সমস্ত নিয়ে রিসার্চ গুলো হবে, সেটাই আমি আশা করছি। অনিমাদি এই জায়গায় অমিত আরেকটা রিসার্চ হচ্ছে, সেটা হলো স্টেম সেল নিয়ে রিসার্চ হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যে বডিতে স্টেম সেলটাকে কন্টিনিউয়াস করা যায় কিনা। যদি কন্টিনিউয়াস করা যায় তাহলে এটা আরো দীর্ঘদিন ধরে সেল রিপ্লেসমেন্ট চলতে থাকবে, যেটা এজিংটা আরো বাড়াবে। আচ্ছা, সেটা হতে পারে। স্টেম সেল রিসার্চ তো অনেক কিছু হচ্ছে। এই যেমন আমি একজনকে চিনি, তিনি স্টেম সেলস এর আমার দেখা প্রথম কেস ছিলেন আর কি ভদ্রলোক। আমি জানতাম না স্টেম সেলস নিয়ে এতটা কিছু করা যায়। তা ভদ্রলোকের বোন ম্যারো ক্যান্সার হয়েছিল। টাটা মেমোরিয়াল থেকে উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন, স্টেম সেলস ট্রিটমেন্ট করিয়েছিলেন। তা উনি কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ, মানে যেখানে ওনাকে আজ থেকে 20 বছর আগে হলে হয়তো তার লাইফ এক্সপেক্টেন্সি 1 বছরও হতো না, কিন্তু উনি এখন কমপ্লিটলি কিওর্ড। হ্যাঁ, নিশ্চয়ই স্টেম সেল এই জিনিসটা অবশ্যই করা যায়। অনুশীলন ভাই, আচ্ছা, তাহলে কি স্টেম সেল যেটা আপনারা বললেন, আমি ঠিক বুঝিনি এটা কি, কিন্তু এটা কি যে কেউ নিতে পারে? না, স্টেম সেলস মানে হচ্ছে, স্টেম সেল একটা বিশেষ একটা কোষ। তা আপনার যে থাইরয়েডের যে কোষ, আর আপনি ডিসকাস্টিং দুনিয়ায় আরো বেশি বেঁচে থাকতে চান? স্টেম সেল এর থেরাপি নিয়ে আপনি বেঁচে থাকতে চান? কি দরকার? লেট ইট ফিনিশ। এটা একটা অসাধারণ কোশ্চেন করেছেন। হ্যাঁ, আমি যদি সত্যি বলেন, আমি কিন্তু চাই না আমার যেটুকু কাজ সেটুকু শেষ করে আমার কাছে একটা ফিলোসফি হচ্ছে অন্যরকম। মানে আপনি যদি জিজ্ঞেস করেন যে লাইফের উদ্দেশ্য কি, সত্যি কোনো লাইফের উদ্দেশ্য নেই, কিন্তু আমার কাছে একটা উদ্দেশ্য হচ্ছে gather knowledge and pass the knowledge to the next generation. এটা আমার লাইফের উদ্দেশ্য, সেটা আমি খুঁজে নিয়েছি। তবে আমি মনে হয় না আমি বেশি দিন বেঁচে থাকতে চাইবো। তবে অনিমাদি যেটা আমিনাদি যেটা জিজ্ঞেস করছিলেন আর কি, তার উত্তর হচ্ছে স্টেম সেলস বলতে একটা বিশেষ ধরনের সেল। তা আপনার এই যে কোষগুলো, আপনার যে থাইরয়েডের যে কোষ আর লিভারের কোষ এক কিন্তু নয়। আপনার দাঁতের আর ব্রেনের কোষ কিন্তু একরকম নয়। তাই কিন্তু সেগুলো অরিজিনেট হয়েছে সেই একই জায়গা থেকে। যদিও আপনার যে শ্বেতকণিকা আছে, আর যে আপনার লিভারের সেলগুলো, আর অথবা যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো, এইগুলোতে সেই ডিএনএ কন্টেন্ট একই থাকলেও কোনো জিন সেখানে কাজ করছে, কোনো জিন সেখানে কাজ করছে না, ইনঅ্যাক্টিভেট হয়ে রয়েছে। তো যখন একটা জাইগোট থেকে যখন এমব্রায়ো তৈরি হয়, সে যখন বড় হতে থাকে, তখন এই কোষগুলো বিভাজিত হতে স্পেশালাইজড হয়ে যায়। তাদের একটা নিজস্ব সত্তা তৈরি হয় বলতে পারেন একরকম। তারা স্পেশালাইজড হয়ে যায়। এটা বাংলাটা কি হবে ঠিক জানি না, এরকম কি বলা যায়। কিন্তু এই যে তার এই স্পেশালাইজড হওয়ার আগের যে সেলগুলো, সেগুলোকে আমরা স্টেম সেলস বলি। তো বাচ্চা জন্ম হওয়ার পরে স্টেম সেলস এর সোর্স কোথায় দেখবেন, এখন অনেকে স্টেম সেলস স্টোর করে, প্রিজার্ভ করে। তা এটা সোর্স হচ্ছে আম্বিলিকাল কর্ড। এই আম্বিলিকাল কর্ডে প্রচুর পরিমাণ স্টেম সেলস পাওয়া যায়। তা এখন এই স্টেম সেলসটা কি নেওয়া যায়? তা উত্তরটা হচ্ছে না, এরকম নেওয়া যায় না। তবে আমি এক্স্যাক্টলি জানি না, এরকম কিছু রিসার্চ হচ্ছিল, আমি শুনছিলাম যে সমস্ত স্পেশালাইজড সেলগুলোকে, এই সেলসগুলোকেই আবার রিভার্স করে আমরা স্টেম সেলস পরিণত করতে পারি কিনা। আই ডোন্ট নো সেটার এটা কতটা কার্যকরী হয়েছে, সেই রিসার্চটা কতটা সফল হয়েছে জানি না, তবে আমি খোঁজ নিয়ে দেখতে পারি।
তবে এই জিনিসটা এটা কিন্তু করা যায়, মানে দ্যাট ইজ ডুয়েবল, হাইপোথেটিক্যালি দ্যাট ইজ ডুয়েবল। আমিনুদ্দি। জি, আমার আরেকটা প্রশ্ন, যে আমি যতটুকু জানি যে পর্ন দেখাটা সাইকোলজিক্যালি একটা ব্যাড ইফেক্ট ফেলে। এখন নর্মালি ছেলে যারা ছেলে মানে যারা পুরুষ বা ছেলে মানে পুরুষ লিঙ্গের, তারা আপনার যখন মাস্টারবেশন করে তখন তারা পর্ন দেখে। আমি আসলে কনসার্ন এটা আমার বোনের ছেলের ব্যাপারে। তো আপনার এটা কি আসলেই খুব মানে এটা যে মানে মাস্টারবেশন যে সায়েন্টিফিক্যালি একটা হেলথি জিনিস, এটা আমি ফ্যামিলিকে কাউকে বলতে পারি না, কারণ এটা ধর্মে মানা, কিন্তু আমি জানি সে করবে। এখন যদি সে পর্ন দেখে করে, এটা কি আসলেই কি মানে সাইকোলজিক্যালি খুব বাজে ইফেক্ট ফেলে? দেখুন, আমি এটা সত্যি কথা বলতে কি দেখতে পারেন, মানে পর্ন দেখতে পারে, যদি সুস্থ পর্ন হয় সেগুলো দেখা যেতে পারে। সেখানে যদি এরকম কোনো বিস্টিয়ালিটি বা এই ধরনের কোনো কিছু থাকে, সেগুলো অনেক ধরনের পর্ন আছে যেগুলো খুবই বিকৃত মস্তিষ্কে। তো সেই পর্নগুলো আমার মনে হয় না সেটা দেখে খুব একটা লাভ আছে বা দেখাটা ভালো। আরেকটা জিনিসের জন্য আমি পর্ন জিনিসটা খুব একটুখানি আমি অপছন্দ নিজে করি পার্সোনালি, আমি জানি সবাই এটা করেন কিনা, কিন্তু সেখানে একটা ডমিনেশনের একটা ভাব দেখা যায়। অন্ততপক্ষে আমি আমার কলেজ লাইফে যে ধরনের পর্নগুলো অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি, সেগুলোতে খুবই ডমিনেন্স ব্যাপারটা কিন্তু খুব বেশি ছিল সেখানে। তা সেই জিনিসটা আমার মনে হয় একটা বিকৃত মানসিকতার জন্ম দেয়। যদি সেরকম যদি না হয়, তাহলে সেই জিনিসগুলো দেখা যেতে পারে। আমার এই কারণে যেটা মনে হয় যে এই জিনিসগুলোকে এত হাস ব্যাপার করে না রেখে এই জিনিসগুলো একটু রেগুলেটেড হওয়া উচিত, একটু ওপেন হয়ে একটু রেগুলেটেড হওয়া উচিত। তবে আরো একটা জিনিস, যে খুব বেশি মাস্টারবেশন করা কি ভালো? তার উত্তর হচ্ছে না, খুব বেশি মাস্টারবেশন করাটা ভালো না। কারণ যে নর্মাল যে ফিলিংটা, নর্মাল যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফিলিংটা, সেই ফিলিংটা অনেক সময় সেটা মানে সেই নর্মাল ইন্টারকোর্সে যে ফিলিং, সেইটা চলে যায়। কারণ অনেক সময় যে প্রেশার বলুন বা স্পিড বলুন, সেইগুলো অনেক সময় অ্যাচিভ করতে পারে না, তখন দেয়ার মে বি সাম ডিসস্যাটিসফ্যাকশন। আর কখনো কখনো এটা অনেক সময় একটা নেশায় পর্যবেসিত হতে পারে। তাই ইটস বেটার যে একটা সেক্স এডুকেশন তাদের জন্য, এই কারণে প্রত্যেকেরই একটা সেক্স এডুকেশন থাকা উচিত। কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসগুলো জানা উচিত, এবং তার উপরে তাদের ডিসিশনটা নেওয়া উচিত। এটা মানে ওভার্টলি যে একটা খারাপ জিনিস, মাস্টারবেশন করবে না এরকম একটা জিনিস, এরকম না। ডেফিনেটলি ইট ইজ এরকম, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় বলে আমি সেটা মনে করি। বা যদি কোনো রকম বিকৃত মস্তিষ্কের বিকৃত কোনো রকম মানে যৌন চিন্তা যুক্ত কোনো রকম পর্ন থাকে, তো সেগুলো অ্যাভয়েড করাই ভালো। তবে এবার যদি জিজ্ঞেস করেন আমার কোনো রেকমেন্ডেড সাইট আছে কিনা, না সরি, সেটা আমার অবশ্য নেই। তবে কারোর থাকলে যদি দিতে পারেন। তাহলে এটা কি হলো ভাই? 9 out of 10 ডক্টর রিকমেন্ড দিস ওয়েবসাইট, এটা তাহলে কেমনে হবে? তাই আমি আমার অভিজ্ঞতা বলতে চাই। এটা বলার আগে ভাই, আমার একটা কোশ্চেন আছে। আপনি যে স্টেম সেলের এত উদাহরণ দিলেন, এটার এত বেনিফিট বললেন, কিন্তু আপনি কি শসা খেজুরের কোনো বেনিফিট নিয়ে কিছু বলতে পারবেন? কিসে আরেকবার বললাম, আমি বুঝতে পারলাম না। শসা খেজুর। শসা খেজুরের কোন রকম বেনিফিট আছে বলে আমি শসা খেজুর সম্পর্কে না আমি সবাই জানি বাবা গোটা। আমি দেখলাম আমি একবার কলকাতা গেছিলাম মাঝখানে, তো সেখানে দেখলাম কয়েকজন ডিসকাশন করছে এটা নিয়ে। হ্যাঁ, একবার ঘটনাচক্রে আমি সেখানে অবশ্য আইডেন্টিফাইড হয়েও যেতাম। আমি ফোনে কথা বলছিলাম, একজন আমাকে জিজ্ঞেস করলো আপনি কি অমিত? আমি তো রীতিমতো ডিনাই করে দিলাম। তারাও দেখি এইসব নিয়ে করছে। তা শসা খেজুর নিয়ে আলোচনা করতেছিল। হ্যাঁ, শসা খেজুর নিয়ে আলোচনা করছে। মানে ওই জিনিসটা নিয়ে আপনারা যেটা নিয়ে বলছেন, এই জিনিসটা নিয়ে আলোচনা করছে এবং হাসাহাসি করছে। তা এই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ছিল যে আমি ওই যে এম কে হাসান নামে যে ছেলে ছিল, যার নাম ইসলাম মদন কুমার হাসান, ওকে নিয়ে হাসাহাসি করতেছিল। এটা আমি আমার চোখের সামনে দেখছি। তো এইটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আর আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে শসা খেজুর।
এইটা আমি একটা লাইভে গেছিলাম, তো সেখানে একজন দুঃখ করে বলছে এমন এমন সব নাম দেয় ওরা, এই সে মানে এমন এমন সব নাম দেয়। কাকে একটা বলছে যে ও হ্যাঁ, ও আচ্ছা ভেড়াজি বলছিল, ইয়েস ভেড়াজি বলছিল। তো ভেড়াজি রীতিমতো দুঃখ করে বলছে এমন এমন সব নাম দেয়, আমাকে লোক সেরকম ভেড়াজি বলেই ডাকে। আমি একটা নাম দিলাম, ওইটা একেবারে তকমা লেগেছে। ভেড়াজি কিন্তু এটা সত্যি, ফারাজ ভাই ভেড়াজি কিন্তু এটা সত্যি দুঃখ করে বলেছিল, আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। এমন করে বলেছিল না, এমন এমন নাম দেয় জানেন, আমার নাম, আমাকে সবাই ওই নামই ডাকে। খুব মানে অভিমান করে বলেছিল বাস এই কথাটা। ও শিট ভাই, আমি থাকলে রেকর্ড করতে পারতাম। ওটা কোথায় থাকবে হয়তো, কোনো একটা লাইভে কোনো থাকবে হয়তো, আমি মনে নেই, তো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। না আমার যে ছবিটা দেখে আর কি মনে পড়লো যে শশা খিচুড়ির কোনো ইয়ে নেই, কোনো বেনিফিট নেই। শশাটা খুব বেনিফিশিয়াল হতে পারে, ডায়াবেটিক পিপলদের জন্য বেনিফিশিয়াল হতে পারে, কারণ ভেরি লো ক্যালোরি। মানে কিন্তু যদি মধুর সাথে মিলাই খায়, নো আই ডোন্ট থিংক সো। মানে হ্যাঁ, তখনই হাই ক্যালোরি হবে, আর কিছু হবে বলে আমার মনে হয় না খুব একটা। এরকম কোনো তাহলে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। জি আমি একটু ডিস্টার্ব করলাম মাঝখানে, যে আপু যদি আর কিছু বলে। আমি যদি সরি, অন্বেষণ ভাই কোনো কিছু একটা বলছিল আপু। হ্যাঁ অন্বেষণ ভাই একটা, হ্যাঁ একটু ধৈর্য তো অন্বেষণ ভাই কোথাও অন্বেষণ ভাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমার মনে হয় যে বডি নিজেই রেগুলেট করে মাস্টারবেশনটা বডি, কারণ এটা তো অ্যাকচুয়ালি মাস্টারবেশন তখনই করতে মন চায় যখন আপনার সেক্সুয়াল আগ্রহ থাকবে। যদি আপনার সেক্সুয়াল আগ্রহ না থাকে তাহলে আপনার মাস্টারবেশন করতে ইচ্ছে করবে না। ঠিক একই রকম ভাবে আপনার যখন 4-5 দিন ধরে কেউ যদি সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটিস না করে, তখন ওই হুজুরদের মতো হুজুররা নামাজ পড়তে গেলেও তাদের ঈমানদণ্ড দাঁড়ায় যাবে। কি জন্য? তারা তাদের বউ থাকে বাড়িতে, আর মসজিদে নামাজ পড়ায়, ছোট্ট একটা কামরার মধ্যে থাকে, ওখানে সে 8-10 দিন ধরে কিছু করতে পারে না। এই দিক দিয়ে আর সে সূরা মুমিনুনের মধ্যে তাকে নিষেধ করা হয়েছে, বউ আর দাসী ছাড়া কারোর সাথে কিছু করা যাবে না, অন্য কোনো পদ্ধতি ভাবা যাবে না। আবার এটা আহমদুল্লাহ হুজুর একটা ভিডিওতে বলছে যে এগুলা আর কোনো পদ্ধতি নেই, শুধু এই দুইটাই, বউ আর দাসী, আর কোনো পদ্ধতি নেই। সুতরাং হ্যাঁ, ওইটা বিয়ে করে তো বউ বানাইতে হবে, না হলে তো পারবে না। বাম হাতকে, হ্যাঁ, যার কারণে হ্যাঁ বুঝলেন, নিজের বাম হাতকে বিয়ে করা যাবে না, তাহলে তো না, বাম হাতকে বিয়ে করা যাবে না, ওটা নিষেধ করা হয়েছে, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে ভাই। এই দুই ছাড়া আর কোন পদ্ধতি যারা অবলম্বন করে তারা পাচ্ছে, তো এরকম কিছু একটা। তো এইটা যেহেতু হচ্ছে না, যার কারণে তারা কি করতেছে, তারা শিশু নির্যাতন করতেছে, শিশু দর্শন করতেছে। এই জন্য আফটার অল তারা নিজেদেরকে সংবরণ করতে পারতেছে না। কিন্তু আল্লাহ যদি মহাজ্ঞানী আল্লাহ যদি এইটুকু মাথায় বুদ্ধি থাকতো যে এইটুকু করলে তো সে আর শিশু দর্শন করতো না, সে মানে মেয়েদেরকেও দর্শন করতো না, আর যেখানে তেখানে তাদের ঈমানদণ্ড খাড়ায় যেত না, যার কারণে মোহাম্মদ বন্ধুদের থইয়া বউয়ের কাছে যাইতে হইতো না। এইটুকু যদি থাকতো তাহলে আল্লাহ বলে দিত যে তোমরা দিনে 1-2বার মাস্টারবেশন করতেই পারো। কি জন্য? অ্যাকচুয়ালি হেলথের দিক থেকে কোনো প্রবলেম নেই, আর পর্ন দেখার মধ্যে আসলে কোনো প্রবলেম নাই। এক্সট্রিম লেভেলে যাদের রুচি নষ্ট তাদের কথা আলাদা, যেটা অমিত ভাই অ্যাড্রেস করেছেন। কিন্তু এটার মধ্যেও যেমন কোনো প্রবলেম নাই, মাস্টারবেশনের মধ্যেও কোনো প্রবলেম নাই। যারা বিবাহ করে নাই তাদের জন্য এটা বেটার, যদি তারা বন্ধু বান্ধব পাওয়া যায় সমমনা, যাদের সাথে তারা স্বেচ্ছায় সেক্সে লিপ্ত হইতে পারে, ওকে। অবশ্যই যদি ধার্মিকরা বাধা না, ধার্মিকদেরকে যদি এড়িয়ে চলতে পারে, কারণ ধার্মিকরা পাইলে আবার কি একটা পিঠে মাটিতে পড়বে না। সুতরাং ধার্মিকদেরকে এড়িয়ে যাইয়া বন্ধু বান্ধবদেরকে নিজেরা রাজি খুশি হইয়া তারা যদি এটা করতে না পারে, তাহলে মাস্টারবেশন ইজ দ্য বেস্ট চয়েস। অ্যাটলিস্ট দিনে 1বার করলে যেটা হয়, তার স্ট্রেস কমে যায়, তার যে ঘুমের আগে করলে ভালো ঘুম পায়। তার আমি অনেকগুলো সায়েন্টিফিক রিসার্চ পেপার পড়ে দেখেছি যেখানে আমি এইগুলো পেয়েছি অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি এটার মধ্যে আমি কোনো নেগেটিভিটি দেখি নাই,
কেউ নেগেটিভিটি কথা বলে না। এক্সট্রিম লেভেলে যেটা সেটা হলো আপনি যদি 3 বার করেন অথবা কোনো যদি না করে ব্যবহার করা না, লুব্রিকেন্ট ব্যবহার না করা হয়, তাহলে তার চামড়া টামড়া খুলে যাবে। সেটার কনসিকুয়েন্স ভাই আমি নেব না, সেটার কনসিকুয়েন্স তাকে নিতে হবে। কোনো লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে ডেইলি 1 বার বা 2 বার, কমপ্লিটলি নিরাপদ, এবং এটা তার সোশ্যাল যে লাইফ সেটার জন্য ভেরি 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 গুড। এটা আমার এক্সপিরিয়েন্স। আমি নিজে পর্ন দেখি, আমি নিজে মাস্টারবেশন করি। ওকে, থ্যাংক ইউ। ওযু করে আসি, ওযু করে আসি। ওযু করে আসতে হবে ভাই, পুরা হাসবেরি ভাই পেজে আওয়াজ দিচ্ছে, হাসবেরি ভাই পেজে আওয়াজ দিচ্ছে একেবারে লাইফটাই নষ্ট হয়ে গেল। একে ওযু করে আসতে হবে, গঙ্গা জল ছুঁইতে হবে। বাঁশবেরি ভাই আপনাকে গঙ্গা জল দিয়ে আসতে হবে কিন্তু। হ্যাঁ সেটা ঠিক, কানেও একটু গঙ্গা জল দেবেন বাঁশবেরি ভাই। কি অবস্থা, কান দিয়ে শুনলাম, কি অবস্থা হবে তো। জি আনিমা তবে 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 এই হস্তমৈথুন করা আর উপাসনা করা অনেকটা একই রকম। যে করে সে শান্তি পায়, কিন্তু যার উদ্দেশ্যে করে সে জানতে পারে না। এপিক ছিল ভাই, এপিক একটা ইয়ে ছিল ভাই, অসাধারণ ছিল। অসাধারণ একটা অসাধারণ। জি, তাহলে অমিত ভাই একটা কৈশোরে পা দেওয়া ছেলে, তার ক্ষেত্রেও কি অন্বেষণ ভাইয়ের যিনি মানে যে টিপসটা দিলেন যে প্রতিদিন করলে ভালো, তাহলে কি সেটা প্রযোজ্য? আমি সেই জিনিসটাই বললাম যে কোনো কিছু অতিরিক্ত ভালো না। অন্বেষণ ভাইয়া সেই জিনিসটা বললেন, কোনো কিছু অতিরিক্ত ভালো না। কিন্তু এই যে এই কারণেই আমাদের সমাজে যে প্রপার যে সেক্স এডুকেশন সেই জিনিসটা দরকার, যে কি হয় কি না হয় এই কনসিকুয়েন্সেস গুলো জেনে করাই ভালো। যাই করবেন এই কনসিকুয়েন্সেস গুলো জেনে করাই ভালো। এখানে অন্বেষণ ভাই, এখানে অমিত ভাই আমার যে অভিজ্ঞতা হলো যে এটা অ্যাকচুয়ালি বডি রেগুলেট করে। ঠিক আছে, দেখা যায় কি যে ধরেন আমি যদি সেক্স করি আমার ওয়াইফের সাথে, তাহলে অন্তত 2-3 ঘন্টা 4-5 ঘন্টা বা অনেক সময় দেখা যায় 8-10 ঘন্টা আগ্রহ থাকে না। ঠিক আছে, তারপরে 8-10 ঘন্টা পরে আগ্রহ আবার জন্মায়, বা 12 ঘন্টা পরে 14 ঘন্টা পরে আগ্রহ আবার জন্মায়। কিন্তু কোনো একদিনে যদি আমি 3 বার তার সাথে সেক্স করি, তাহলে দেখা যায় পরবর্তী 24 ঘন্টায় আগ্রহ আর জন্মায় না। কি জন্য? অ্যাকচুয়ালি মেন্টাল সিকিং এখানে না থাকলে এই জিনিসটা হয়েও না। ওনার প্রশ্ন এটা না, ওনার প্রশ্ন হচ্ছে অন্বেষণ ভাই, ওনার প্রশ্ন হচ্ছে কি একজন কিশোর বালকের একদিন মানে দিনে একবার মাস্টারবেশন করা এটা কি হেলদি কিনা, এটাই অমিত ভাই বলেছে। শুধুমাত্র অতটুকু প্রশ্ন, তাই না অনিমা? হেলদি, নিঃসন্দেহে হেলদি, নিঃসন্দেহে হেলদি। কোনো মানে যদি পরিমাণে কম হয় আর লুব্রিকেন্ট যদি ব্যবহার করা হয়, তাহলে আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই এটা ক্ষতি। আচ্ছা, থ্যাংক ইউ অন্বেষণ ভাই, ধন্যবাদ অমিত ভাই। অন্বেষণ ভাই ঠিকই বলেছেন, এটা কোনো রকম হুজুররা যদি এই জিনিসটা মেনটেন করতো না, সোসাইটির জন্য খুবই ভালো হতো, খুবই ভালো হতো যদি হুজুররা এটা মেনটেন। আমি হুজুরদেরকে রিকোয়েস্ট করি তাহলে এই কাজটা করে। নিশ্চয়ই। আচ্ছা, একটা জিনিস আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা ফারাজ ভাই, জাস্ট একটা জিনিস যোগ করে, এটা কিন্তু আমি যে কথাটা বলছি মাস্টারবেশন কথাটা, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বলছি না, এটা মেল ফিমেল সবার ক্ষেত্রেই বলছি। এটা অ্যাবসলিউটলি নর্মাল, একটা হেলদি এবং একটা ন্যাচারাল একটা সেক্সুয়াল একটা বিহেভিয়ার। হ্যাঁ, আপনি ছেলে তো থাকলেন না, এর মধ্যে মেয়েদেরকে ইনক্লুড করতে হবে। মেয়েদেরকে ইনক্লুড করলাম। এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কোনো রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা অন্যরকম ডিজিজ কোনো রকমের ট্রান্সমিট হয় না। এটা কিন্তু স্ট্রেস রিলিফ করে, সত্যি এটা স্ট্রেস রিলিফ করে। অ্যাংজাইটি বা ধরুন মুড এলিভেশন সেই জিনিসগুলো করে। আমি এরকম কখনো দেখিনি যে এটা কোনো রকম মানে হেলদি একটা লিড করলে সেটা কোনো রকম সমস্যা হয়, এরকম কোনো কোথাও আমি পড়িনি। তবে এই যে জিনিসটা বললাম যে যদি এরকম বিকৃত মনের অনেক সময় থাকে,
অনেক রকম পর্নোগ্রাফি থাকে। তো সেই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে অবশ্যই বলবো। যেখানে ওই যে ডমিনেশন বা এই ধরনের কোনো কিছু ইয়ে আছে, সেই জিনিসগুলো দেখতে আমি অবশ্যই মানা করবো। সেটা সেই ধরনের জিনিসগুলো হয়তো একটা সুস্থ মস্তিষ্কের জন্য। নিজের ডমিনেশন পছন্দ করেন এই জন্য অন্য ডমিনেশন নিয়ে আপনার সমস্যা হবে। আই লাইক বিং ডমিনেটেড সামথিং। আমার প্রেফারেন্স আপনি নষ্ট করে ফেলাবেন। এক ধরনের পর্নোগ্রাফি হয়, তাদেরকে বলে ফেমডম, ফিমেল ডমিনেশন বা এরকম কিছু একটা, ফিমেল ডমিনেশনই বলে বোধহয়। আপনি যে এখন বলতেছেন পোলাপেন যে সার্চ করবে, ভাই অমিত ভাই বুঝে না ইচ্ছা বলে দেন, আপনি বলে দেন এখন 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 ইয়ে সার্চ করতে, বৃষ্টিয়ারি সার্চ করে কোন কিওয়ার্ডটা দিলে হ্যাঁ সহজে পাওয়া যাবে বলে দেন। কিন্তু ওইটা নিয়ে সার্চ করলে কিন্তু পুলিশে ধরবে। সত্যি কথা বলতে কি, চাইল্ড পর্নোগ্রাফি বা বেস্টিয়ালিটি এই ধরনের জিনিসগুলো নিয়ে সার্চ করলেই ধরবে। মানে গুগল নিজে রিপোর্ট করবে যে ওইখান থেকে দেখো, ওইখান থেকে ইয়ে হয়েছে, ওইখান থেকে সার্চ হয়েছে। তা এই জিনিসটা খুবই সাবধান, সবাইকে বললাম। বাকি গুগলে আপনার সেভ সার্চটা বাই ডিফল্ট অন করা থাকে। আচ্ছা, গুগলে সার্চ করলে হুট করে পাবে না। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। জি, অনিমা আপনার কাছে কিছু জিজ্ঞেস করা হচ্ছে? জি আছে। আচ্ছা, ধর্মীয় এবং সামাজিক প্রভাবে আমাদের এশিয়ান মেয়েদের মধ্যে কামশীতলতা এটা খুব বেশি কাজ করে। কিছু মেয়ে আছে ন্যাচারালি সেক্সুয়ালি খুব বেশি অ্যাক্টিভ অথবা মানে ফিল করে, কিন্তু এটা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট আমার বান্ধবীদের মধ্যে দেখেছি বা আমার নিজের মধ্যেও। এখন এক্ষেত্রে আপনি এটা দূরীকরণের জন্য আমাদের মানে কি উপায়, মানে আমি পার্সোনালি তো কিছু ট্রাই করেছি, কিন্তু আমি ওভারঅল সব মেয়েদের জন্য জানতে চাই। আমার সেরকম আমি হয়তো এরকম মানে তাহলে আমাকে পড়াশোনা করে দেখতে হবে। আই এম রিয়েলি নট প্রিপেয়ার্ড উইথ দ্যান আনসার, সত্যি কথা বলতে কি। তবে আমার যেটা মনে হয় খানিকটা আমাদের যে একটা এই জিনিসটাকে যে একটা নোংরা বলে ভাবা, বা এই জিনিসটার মধ্যে একটা যে একটা হাস্যাস ব্যাপার, বা যে এই ধরনের জিনিসগুলো যদি কেউ কোনো একজন মানে একজন কোনো মেয়ে যদি এই জিনিসটাকে ইনিশিয়েট করে বা উদ্গ্রীব হয়, তখন তাকে খুবই একটা মানে হেয় চোখে দেখা, এই ধরনের জিনিসগুলো খুব একটা সমস্যা। আমার মনে হয় সোশ্যাল স্টিগমা থেকে আমাদেরকে সরে আসা উচিত। একটা প্রপার সেক্স এডুকেশন সেটা একটা দরকার বলে আমার মনে হয়। তা এখানে সমস্যাটা কি হয়, যেটা দেখা যায় আর কি, যে অধিকাংশ ক্ষেত্রেই যে যখন ম্যারেজের পরে আফটার ম্যারেজ যে রিলেশনটা হয়, যে ফিজিক্যাল রিলেশনটা হয়, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শোনা যায় এরকম যে ফিমেলরা স্যাটিসফাই হয় না, বা ছেলেদের এরকম কোনো রকমই আগ্রহ থাকে না যে ফিমেল স্যাটিসফাইড হলো কিনা, তার স্পাউস, তার ফিমেল কাউন্টার পার্ট, সে বা তার স্ত্রী সে স্যাটিসফাইড হলো কিনা সেটা নিয়ে তাদের কোনো রকমই মাথা ব্যথা থাকে না। এবং এই জন্য বহু বৈষম্য, বহু সমস্যা দেখা যায়। এটা একটা সমস্যা, কিন্তু এটা কিভাবে এটা থেকে ওভারকাম করা যায় সেটা নিয়ে অবশ্য আমি কখনো পড়াশোনা করিনি। যদি কেউ পড়াশোনা করে থাকেন বা কেউ জেনে থাকেন বলতে পারেন। তবে আমি এটুকু জানি এটা একটা সমস্যা, এটা আমি জানি, কিন্তু তার সেখান থেকে উত্তরণের উপায় কি নট ভেরি শিওর। আমি যদি আমার একটা শেষ প্রশ্ন আছে সবার কাছে। এখানে একটা জিনিস আছে, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো যারা ধর্ম বিশ্বাস করে, যারা বিশেষ করে মুসলমান, আমি তো যেহেতু মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমান ধর্মটা বেশি জানি। আপনার মনে হয় খ্রিস্টান অথবা এক্স খ্রিস্টান কিছু একটা হতে পারে। তো মুসলমানদের মধ্যে একটা হাদিস খুব প্রবল ভাবে ইফেক্ট করে, সেটা হলো যে ছেলে আর মেয়ে পাওয়ার যে হাদিস, ছেলে পাওয়ার যে হাদিসটা, যে ছেলের বীর্য আগে বাইর হইলে ছেলে হবে, মেয়ের বীর্য আগে বাইর হইলে মেয়ে হবে। এই জিনিসটা টোটাল যে মুসলমানদের যে দাম্পত্য জীবনটা একদম ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করে দিচ্ছে? আপনার বেশিরভাগ ছেলে খুব দ্রুত কসরত করে তাদের সহবতের ইয়াটা শেষ করে ফেলার কারণে স্ত্রী কোনোদিন জানতেই পারে না যে অ্যাকচুয়ালি সেক্সুয়াল প্লেজার কাকে বলে, এটা সে কখনোই জানতে পারে না। তো যদি কোনো মেয়ের আগে থেকে কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই সংসার আর টিকা রাখতে পারে না, সেই সংসার ডেফিনেটলি ভাঙা যায়। কারণ ওই মেয়ে জানে যে এই পুরুষের পক্ষে তাকে আর সন্তুষ্ট করা সম্ভব না, কারণ এই পুরুষ আবার ওই হাদিসে বিশ্বাস করে। সো বেশিরভাগ মুসলিমদের দাম্পত্য জীবন এরকম ভাবে নষ্ট। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু
ইসলাম আপনার প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে খুঁটিনাটি বিষয় নাক গলাইতে চায়, খুঁটিনাটি বিষয় নাক গলাইতে চায়, যার কারণে এরা এটা করব না, ওটা করব, ওটা করব না, ওটা করব, ওটা করব না, ওটা করব, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারপরে তারা কি করে, যা চুরি পাকের মতো উঠে আর নামে। তো এইটা করতে যায় তারা অ্যাকচুয়ালি দাম্পত্য সুখ থাকে না। এখানে যেটা করণীয় সেটা হলো সেক্স একটা পাগলামি, সেক্স একটা মানে খেলা। এনি ওয়েতে নিরাপত্তা মেনটেন করে, হাইজেন মেনটেন করে, যে কোনো প্রকারে ঘন্টা ধরে খেলুক না দুজন। এটা খেলা, এটা পাগলামি। এই যে পাগলামির ভিতর দিয়া, খেলাধুলার ভিতর দিয়া জিনিসটাকে উপভোগ করা, এই জিনিসটা করার মাধ্যমে কেবল দুইজনকে সন্তুষ্ট করতে পারে। এখানে কেবল যে মানে জাস্ট অর্গানিক পার্টি ব্যবহার করবে তা না, এখানে নানা রকম কিছু, নানা রকম মানে আইটেমও তারা ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাদের খুশি। তো একেবারে অন্য লেভেলে চলে গেছে। আপনি খেলার নামে জেনা প্রচার করতেছেন, এটা ঠিক না। এখন খেলা বলতেছে কি, এখন টি20 প্রচার হয়েছে তো, ফরাজ ভাই ডাক্তার বিদায় নিচ্ছি। আজকে আপনি অনেক দেরি করে ক্লাস নেই, এই সরি ক্লাস না, মানে কাল সকালে কাজ নেই, একটু দেরিতে আছে। আচ্ছা আচ্ছা, আমিও বেরোচ্ছি। হ্যাঁ আমিও বেরোচ্ছি তাহলে, বুঝলেন ফারাজ ভাই, আমিও আসি। আচ্ছা দাঁড়ান এক মিনিট, অনিমাদির একটা লাস্ট, হ্যাঁ হ্যাঁ অনিমাদির একটা লাস্ট কোয়েশ্চেন ছিল। জি, আমার শেষ একটা প্রশ্ন ছিল প্রস্টিটিউশন নিয়ে। এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। আমি আসলে ফোর্সড প্রস্টিটিউশনের কথা বলিনি, যারা স্বেচ্ছায় করে, এবং সেটা পশ্চিমা বিশ্বে আছে অনেকেই। কিন্তু আবার সেটাও আছে যে অর্থনৈতিক চাপে পড়েও অনেকে করে। কিন্তু যারা একেবারেই স্বেচ্ছায় এটা করে, হয়তো খুব ডাম্প, কোনো ভালো চাকরি পাচ্ছে না, কিন্তু তার কাছে এটা একটা ভালো অপশন। তো এখন আপনারা এটাকে কি চোখে দেখছেন? যে আমি যেমন বুদ্ধিটা বিক্রি করে আমি যেমন চাকরি করছি, তেমনই কেউ যদি শরীর বিক্রি করে চাকরি করে, তাহলে এটা খারাপ কেন হবে? আমি আসলে কোনো মতামত দিচ্ছি না, আমি জানতে চাচ্ছি আপনাদের মতামত। যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন, তাহলে আমি কিন্তু এই জিনিসটাকে খারাপ হিসেবে দেখি না। যদি বলেন যে এটা একটা প্রফেশন, হ্যাঁ মেবি ওয়ান অফ দ্য মানে সব থেকে প্রাচীনতম একটা প্রফেশন এই যে দেহ ব্যবসা। এটা কিন্তু যেরকম এভিডেন্স পাওয়া যায় তাতে আমরা দেখি এটা শুধুমাত্র হিউম্যান বিং এর মধ্যে নয়, কিছু কিছু প্রাণীদের মধ্যেও, কিছু কিছু নন হিউম্যান প্রাইমেটস এর মধ্যে এবং অন্যান্য ম্যামলস এর মধ্যেও এই জিনিসটা দেখা যায়, অনেক সময় দেখা যায়, এরকম শুনেছি বা এরকমই এভিডেন্স পেয়েছি। তাই এই জিনিসটা কি এটা কি কোনো রকম একটা স্টিগমা বা এটা কোনো রকম একটা সমস্যা বলে আমি মনে করি? আমি কিন্তু মনে করি না। হিউম্যান ট্রাফিকিংটা অবশ্যই একটা সমস্যা, সেটা আমি বলছি না। ফোর্স প্রস্টিটিউশন যেটা বললেন সেইটাকে আমি অবশ্যই সমর্থন করছি না, কিন্তু বাকি যে জিনিসটা, ওটা কি কোনো সেক্স বা কি জানি বলে ওটাকে সেক্স ট্রাফিকিং কিনা, এটা সেক্স ট্রাফিকিং কিনা এটাও করতে হয় যে মেয়েটাকে কি কোনো রকম করা হয়েছে কিনা, মেয়েটাকে কোনো রকম ম্যানিপুলেট করা হয়েছে কিনা, গ্রুম করা হয়েছে কিনা, এই জিনিসগুলো কনসিডারেশনের মধ্যে আনতে হয়। আমি পার্সোনালি প্রস্টিটিউশনকে আমি কারো ক্ষতি করতেছে না সেখানে আমি এখানে খুব বেশি একটা মাথা ঘামাই না আর কি। নিশ্চয়ই। আর আমার ইয়েটা হচ্ছে যে একটা ডিমান্ড আছে, একজন সেটা সেই ডিমান্ডকে সাপ্লাই দিচ্ছে। যদি ডিমান্ড না থাকতো তাহলে সাপ্লাইটাও থাকতো না। এখন ডিমান্ড যখন আছে তখন সাপ্লাই দিচ্ছে। এর মধ্যে যদি আপনি একজন এবার এটা মেল প্রস্টিটিউট হোক বা ছেলে প্রস্টিটিউট হোক, নিশ্চয়ই ডিমান্ডটা আছে বলেই তারা সাপ্লাইটা দিচ্ছে। তাহলে যারা প্রস্টিটিউট, মেল বা ফিমেল যে কোনো প্রস্টিটিউট, তাদেরকে যদি আপনি একটু নিচু নজরে দেখেন বা এই প্রফেশনটাকে যদি সেরকমভাবে একটুখানি ব্রাত্য বলে মনে করেন, তাহলে যে ডিমান্ডটা আছে সেটাকেও কিন্তু আপনাদেরকে ব্রাত্য বলে মনে করা উচিত। তার মানে শুধুমাত্র গাঁজা যে বিক্রি করছে তাকে নয়, যে গাঁজা সেবন করছে তাকেও সেই একই নজরে দেখা উচিত। কিন্তু আমরা সেই জিনিসটা
কাছে দেখি না। আমার মনে হয় না এরকম এর মধ্যেই প্রস্টিটিউশনের মধ্যে কোনো রকম সমস্যা আছে। যদি সেফ সেক্স হয়, দুজন অ্যাডাল্ট তারা যদি নিজেদের কনসেন্টের মাধ্যমে তারা যদি কোনো রকম এই সেক্সুয়াল ইয়েতে ইনভলভ হয়, আমি কোনো খারাপ চোখে দেখি না, আমি অন্তত দেখি না। সেটা আমার মতামত, অন্য কেউ যদি ডিফার করেন করতে পারেন। আচ্ছা, আমার অ্যান্সার মনে হয় পেয়ে গেছে আপনাদের দুজনের কাছ থেকে। আর কেউ কিছু না বললে আমি আজকের মতো বিদায় নিতে চাই। অসংখ্য ধন্যবাদ আমিনাদি। আমারও কোনো আপত্তি নেই, এই জায়গায় আমারও কোনো আপত্তি নেই। আমি এটাকে জাস্ট একটা থ্যাংক ইউ আমিন আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।